আচ্ছা, দক্ষিণ এশিয়ার দুটো দেশ নেপাল আর বাংলাদেশ দুটোই আমাদের খুব কাছের। সম্প্রতি দুটো দেশেই কিন্তু বিশাল রাজনৈতিক পরিবর্তন আমরা দেখেছি। কিন্তু মজার ব্যাপার হলো, এক জায়গায় পুরো রাষ্ট্র ব্যবস্থাটাই আমূল বদলে গেল, আর অন্য জায়গায় সংস্কারের গতিটা কেন যেন একটু ধীর। আজকের এই আলোচনায় আমরা ঠিক এই দুটো দেশের পরিবর্তনের ভিন্ন পথটাকেই পাশাপাশি রেখে দেখব আর বোঝার চেষ্টা করব কেন তাদের বর্তমান আর ভবিষ্যৎ এত আলাদাভাবে তৈরি হচ্ছে। তো এটাই হলো আমাদের আলোচনার মূল প্রশ্ন। একদিকে নেপালে বিপ্লবীরা রাষ্ট্রের কাঠামোই বদলে দিল, অন্যদিকে বাংলাদেশে এত বড় একটা গণ অভ্যুত্থানের পরেও সংস্কারের গতি নিয়ে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। কেন এই পার্থক্য? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে তাদের আন্দোলনের ধরনের মধ্যেই। হ্যাঁ, দুটো দেশেই ক্ষমতার পালাবদল হয়েছে, এটা ঠিক, কিন্তু সেই পরিবর্তনের ধরন বা প্রকৃতি ছিল একেবারে আলাদা। একটা ছিল লম্বা সময় ধরে পরিকল্পনা করে করা একটা বিপ্লব, আর অন্যটা ছিল স্বতঃস্ফূর্ত একটা গণ অভ্যুত্থান। আর এই ভিন্নতাই কিন্তু তাদের আজকের পরিস্থিতিটা তৈরি করে দিয়েছে। চলুন প্রথমে আমরা নেপালের কেসটা একটু দেখি। সেখানে যে পরিবর্তনটা আমরা দেখেছি সেটা কিন্তু একদিনে বা হঠাৎ করে ঘটে যাওয়া কিছু নয়। এর পেছনে আছে একটা দীর্ঘ, পরিকল্পিত এবং বেশ জোরালো আদর্শিক সংগ্রামের গল্প। দেখুন, এখানে পুরো ১০ বছরের একটা জার্নি দেখা যাচ্ছে। ১৯৯৬ থেকে শুরু করে ২০০৬ সাল পর্যন্ত মাওবাদীরা একটা খুবই সুসংগঠিত ক্যাডার বেস আর স্পষ্ট রাজনৈতিক আদর্শ নিয়ে সশস্ত্র সংগ্রামটা চালিয়েছে। তাদের লক্ষ্য কিন্তু ছোটখাটো কোনো পরিবর্তন ছিল না, তারা চেয়েছিল পুরো রাষ্ট্র ব্যবস্থাকেই গোড়া থেকে পাল্টে ফেলতে। আর এই দীর্ঘ সংগ্রামের ফলটা ছিল এক কথায় যুগান্তকারী। তারা শুধু একটা সরকারকে বদলায়নি, বরং রাষ্ট্রের একেবারে ভিত্তিটাকেই নাড়িয়ে দিয়েছে। বহু বছরের রাজতন্ত্র বিলুপ্ত করে ফেডারেল ডেমোক্রেটিক রিপাবলিক প্রতিষ্ঠা করেছে, গণপরিষদের মাধ্যমে একটা নতুন সংবিধান তৈরি করেছে, আর সবচেয়ে বড় কথা হল সমাজের পিছিয়ে থাকা প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করেছে। আচ্ছা, নেপালের কথা তো হলো, এবার চলুন বাংলাদেশে ফিরে আসি, যেখানে ছবিটা ছিল একদমই অন্যরকম। নেপালের ওই দীর্ঘ পরিকল্পিত যুদ্ধের ঠিক বিপরীতে বাংলাদেশে যা ঘটেছিল তা ছিল একটা আকস্মিক এবং স্বতঃস্ফূর্ত ছাত্র জনতার গণ আন্দোলন। মাত্র ৩৬ দিন, ভাবা যায়? নেপালের ১০ বছরের সশস্ত্র সংগ্রামের পাশে এই সংখ্যাটা রাখলেই বোঝা যায় বাংলাদেশের পরিবর্তনটা কত দ্রুত আর কতটা আকস্মিকভাবে এসেছে। আর এই গতির কারণেই কিন্তু এর পরের চ্যালেঞ্জগুলো ছিল একদম অন্যরকম। এখানে কয়েকটা বিষয় খেয়াল করার মতো। বাংলাদেশে কিন্তু নেপালের মতো কোনো একক বিপ্লবী দল ছিল না, যারা আগে থেকেই সব পরিকল্পনা করে রেখেছে। এটা ছিল নানান মতাদর্শের মানুষের একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। ফলে সরকার পতনের পর এরপর কি হবে তা নিয়ে কোনো একক গোছানো পরিকল্পনাও ছিল না। আর তার সাথে যোগ হয়েছিল ১৫ বছরের এক পুরনো গেড়ে বসা প্রশাসনিক ব্যবস্থাকে বদলানোর বিশাল একটা চ্যালেঞ্জ। চলুন এবার এই দুটো ঘটনাকে একেবারে সামনাসামনি রেখে বিশ্লেষণ করা যাক। আমার মনে হয় তাহলেই মূল পার্থক্যগুলো আরও দিনের আলোর মতো পরিষ্কার হয়ে উঠবে। এই স্লাইডটা কিন্তু পুরো আলোচনার সারমর্ম। একদিকে ছিল একটা দীর্ঘমেয়াদী আদর্শ দিয়ে গড়া সংগ্রাম, আর অন্যদিকে ছিল খুব দ্রুত ঘটে যাওয়া বহুমুখী একটা গণজোয়ার। দুটোই খুব শক্তিশালী, কিন্তু তাদের কর্মপন্থা আর শেষ পর্যন্ত ফলাফল ছিল একদম ভিন্ন। এই টেবিলটা দেখুন, এক নজরেই পার্থক্যগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে। আন্দোলনের সময়কাল, নেতৃত্ব, এমনকি প্রধান লক্ষ্য পর্যন্ত সবকিছুতেই কত অমিল। নেপালের মূল লক্ষ্যই ছিল একটা নতুন সংবিধান আর ফেডারেল রাষ্ট্র তৈরি করা, আর অন্যদিকে বাংলাদেশের প্রাথমিক লক্ষ্য ছিল বিদ্যমান ব্যবস্থার প্রাতিষ্ঠানিক সংস্কার আর একটা অবাধ নির্বাচন আয়োজন করা। এই মৌলিক পার্থক্যটাই কিন্তু আজকের দিনে সংস্কারের গতিকে এতটা প্রভাবিত করছে। তুলনা তো আমরা দেখলাম, এবার চলুন মূল প্রশ্নে আবার ফিরে যাই। বাংলাদেশে এই সংস্কারের পথে আসল বাধাগুলো আসলে কি কি? কেন পরিবর্তনটা এত সময় সাপেক্ষ বলে মনে হচ্ছে? দেখুন, বেশ কয়েকটা বড় চ্যালেঞ্জ কিন্তু সামনে এসে দাঁড়িয়েছে। একদিকে যেমন ছিল দীর্ঘদিনের সুবিধাভোগী আমলাতন্ত্রের একটা প্রতিরোধ, তেমনি অন্যদিকে ছিল পুলিশ বা অন্যান্য প্রতিষ্ঠানে শৃঙ্খলা পুরোপুরি ফিরিয়ে আনার মতো কঠিন কাজ। এর সাথে আবার যোগ হয়েছিল জনগণের আকাশছোঁয়া প্রত্যাশা, কারণ সবাই রাতারাতি একটা পরিবর্তন দেখতে চায়, যা বাস্তবে প্রায় অসম্ভব। আর এই সব কিছুর ওপরে আঞ্চলিক ভূরাজনীতির যে একটা জটিল প্রভাব, সেটা তো ছিলই। তাহলে বাংলাদেশের জন্য সামনের পথটা ঠিক কি? নেপালের মডেলটা কি এখানে অনুসরণ করা সম্ভব, নাকি তাদের নিজেদের পথ নিজেদেরই তৈরি করে নিতে হবে? এই কথাটা সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা উপসংহার। নেপালের অভিজ্ঞতা থেকে অনেক কিছু শেখা যেতে পারে অবশ্যই, কিন্তু বাংলাদেশের সমাধানটা তার নিজস্ব ঐতিহাসিক, সামাজিক এবং রাজনৈতিক বাস্তবতার মধ্যেই খুঁজে বের করতে হবে। একটা দেশের মডেল তো আর অন্য দেশে হুবহু কপি পেস্ট করা যায় না। তবে আশার কথা হলো, পথ কিন্তু একেবারে বন্ধ হয়ে যায়নি।
বিভিন্ন সংস্কার কমিশন যদি কার্যকর ভূমিকা রাখতে পারে এবং জনগণ যদি সজাগ দৃষ্টি রাখে তাহলেই বাংলাদেশে একটা টেকসই আর অর্থবহ পরিবর্তন আনা সম্ভব। এখানে ধৈর্য আর সঠিক পরিকল্পনাই এখন সবচেয়ে বেশি জরুরি। এই প্রশ্নটা রইল সবার ভাবনার জন্য। এই পুরো বিশ্লেষণটা শোনার পর কি মনে হচ্ছে? বাংলাদেশের সংস্কার প্রক্রিয়া কি সঠিক দিকেই এগোচ্ছে, নাকি আরও নতুন কোনো পথের কথা ভাবার সময় এসে গেছে? বিষয়টা নিয়ে অবশ্যই ভাবা দরকার।